আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে শুধু বক্তৃতা দিয়ে না, এই দুর্নীতির, এই ফ্যাসিবাদীদের বিচার আপনি করবেন কিনা, বিচারের পথে কত দূর এগুবেন। সাইফুজ্জামান শিখর আমার রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যাটসম্যান, ও ছাত্রলীগ নেতা ছিল, আমি ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিতাম। ওর বাবা একজন আদর্শবান, ফরাদ ভাই চিনবেন, আসাদুজ্জামান খান, মাগুরার একজন আদর্শবান এমপি। আওয়ামী লীগ করলেও তার বাড়িতে কন্টিনিউয়াস রান্না হতো, বিএনপি সহ যেই যেত তিনি ভাত না খেয়ে ফিরতেন না। অত বড় বাপের ছেলে, কত বড় কুলাঙ্গার, গণভবনে ডেকে এর পাটমিল নামা ওর করা, আজকে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক। ওই এলাকার বিএনপি নেতাদেরকে এই বোধোদয় নাই যে পুলিশ যদি অন্যায়ভাবেও গ্রেপ্তার করে, পরের দিন ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা আর্গুমেন্ট করে তাকে ছাড়াবো আইনি প্রক্রিয়ায়। হুম। আমরা এত সাহস হয়ে গেল যে আমরা থানা থেকে ছাড়িয়ে নিলাম। এই কাজগুলো যত আপনি করবেন তত মানুষ কিন্তু নানাভাবে মেলানোর চেষ্টা করবে। ফরাদ ভাইকে, সাগর ভাইয়ের এই টক শোয়ে পেয়ে আমি আমার লোভ সম্বরণ করতে পারছি না। কিশোর কুমারের একটা খুব বিখ্যাত গানের কয়েকটা কলি, বিধাতা আমার গানে গলায় সুর দেয়নি, এই জন্য আমি কথার আকারে বলছি। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। তো ভালো নেই, ভালো নেই। তো এখন ধরেন, ফরাদ ভাই তো চালাক মানুষ, শিক্ষক মানুষ, দীর্ঘদিন অধ্যাপনা করেছে। তা সে আমাদের আবার ল গ্র্যাজুয়েটও ভালো জায়গা থেকে, ফলে তার সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল। আজকে আমি যত যুক্তি রেডি করেছিলাম ফরাদ ভাইয়ের নাম শুনে, কিন্তু প্রথমেই সে বলে দিল যারা দেশ ছেড়ে সীমান্তের ওপার গেছে তারা আমার নেতা না। তো হুম। এখন সাগর ভাই অবস্থাটা আপনি বুঝতে পারছেন। কিন্তু এই হুম। তারিখটা, আবারও কিশোর কুমারের গানে ফিরে আসি, যে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। তা আজকের এই টকশোটা লিখে রাখতে হবে, ফরাদ ভাইয়ের কথার যেন আর পরিবর্তন না দেখি কোনো কালে, যদি আবার শেখ হাসিনা এবং পলাতক নেতারা আওয়ামী লীগে ফিরে আসে। তো অ্যাপার্ট ফ্রম লাইটার মুড, একটা বিষয় কি জানেন, আমার খুব বেদনার সঙ্গে আমি লক্ষ্য করি যে ধরেন আমাদের ছাত্র রাজনীতির হাতেখড়ি হওয়ার পরে আমার মুখ থেকে আমি 87 10 নম্বরের স্লোগান দিয়েছিলাম। যদিও না বিএনপি করতাম বা করি, না আওয়ামী লীগ করতাম বা করি, আমি আমার বাম রাজনীতি করতাম, তবু আমরা স্লোগান দিয়েছি ছাত্র সংগ্রাম পরিষদ সর্বদলীয় ছাত্র ঐক্য, যে দুই নেত্রী একসাথে, হাসিনা খালেদা রাজপথে, এরশাদ তোমার রক্ষা নেই। নূর হোসেন যেদিন শহীদ হলো তার 2-3 দিন আগে থেকে, তখন আমরা পুরনো ঢাকায় থাকতাম, কেবল কলেজে উঠেছি, সারাদিন মিছিল, স্লোগান, হরতাল, পিকেটিং। তো সেই রাজনৈতিক দল, এবং যেটা আমার তরুণ বন্ধু ইসমাইল হোসেন সম্রাটও খুব যথার্থই বলেছেন, যে যে দলটির জন্ম একটা নতুন রাষ্ট্রে, সেই রাষ্ট্রের এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটি নতুন দল করার জন্য, এবং শুধু নতুন দল না, আপনি জানেন কি না, তাজউদ্দিন সাহেব ততদিন পর্যন্ত আওয়ামী লীগে যোগদান করেনি যতদিন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ না গেছে। এবং ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66, 69, 71, 90-এর গণভ্যুত্থান, এগুলোর সঙ্গে তো আজকে যত আমরা, আমি আমি বোধহয়, সম্রাট তো বলেছেনই, ফরাদ ভাই সাক্ষী দিতে পারবে, আমি গত 2-2.5 বছর ধরেই রিস্ক নিয়ে নানা রকম, আমার ওয়াইফ তো রাগ করে কথা বলা বন্ধ করে দিত, আমার বাবা মাকে আমরা হারিয়েছি আমি গত 28শে মে, সরি গত বছরে। মা দুশ্চিন্তায় থাকতো যে, এবং বলতো যে তুই কি সারা জীবনই স্রোতের বিরুদ্ধে থাকবি। যখনই যে সরকার অন্যায় করেছে আমি আমার ছোট সামর্থ্য নিয়ে প্রতিবাদ করেছি। কিন্তু সেই আওয়ামী লীগের এত পচন, ফ্যাসিবাদী, বা ধরেন আহ, অন্যান্য গণহত্যা, 2,000 ছাত্রকে হত্যা, 25,000 আহতকে হত্যা, কিন্তু সবচেয়ে যেটা আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতি অবিচার করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে, সেটি আপনি জানেন কিনা সাগর ভাই, অন্যান্যরাও জানেন কিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুর পর মুস্তাক তদানীন্তন সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি কে বঙ্গভবনে ডেকে নিয়ে তদন্ত করতে বলেছিল, বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের সব নেতার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে। এবং বাঙালির সৌভাগ্য, ওই সময়কার কোনো নেতার এক্সট্রা অর্ডিনারি কোনো টাকা পাওয়া যায়নি। বঙ্গবন্ধুর অ্যাকাউন্টে বোধহয় পাওয়া গেছিল 4,500 না 600 টাকা। সুতরাং যারা বেশি বাড়াবাড়ি করে তারা হচ্ছে উগ্রবাদী। বঙ্গবন্ধুর অনেক সমালোচনা আছে, গণতন্ত্রকে সংহত করেননি, বরং বাকশাল করে গণতন্ত্রকে কবর দিয়েছেন, নিজেও তার শিশুপুত্রের মৃত্যুর মধ্য দিয়ে সাফারার হয়েছেন, সেগুলো ঠিক আছে। কিন্তু ওই সরকারের কোনো দুর্নীতি ছিল না। সো অ্যাজ টু জিয়াউর রহমান সাহেব,
জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসাবে অনেক বদনাম আছে না, অনেক রাজনৈতিক আপনার অভিযোগ আছে না, কিন্তু জিয়াউর রহমানের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নিয়ে বিন্দু মাত্র কোনো প্রশ্ন নাই। কিন্তু বিএনপির নেতারা কি 2001 2006 পর্যন্ত জিয়াউর রহমানের সেই আদর্শ ধরে রাখতে পেরেছিল? নানা স্খলন তো ঘটেছে। আমরা তো 2007-এ বাংলাদেশের মানুষকে উৎসাহ ভরে সাপোর্ট করতে দেখেছি, যখন ওই 111-এর সরকার দুইটি বড় দলের উপর ক্র্যাকডাউন করলো, বিভিন্ন নেতাদের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করলো। কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে শেখ হাসিনা, তার পরিবার, তার মন্ত্রিসভা পলাতক, তার এমপি, তার আত্মীয় স্বজন, দূর ও আত্মীয় পুরা শেখ পরিবার একটা আলিবাবা অ্যান্ড 40 চোরে পরিবারে পরিণত হলো। এবং এই এই আমি আমি দেখেন, আমি আমি একটা বিষয় বলি, আমি কোনো অনুমান, আমি শেখ হাসিনার মতো ওই কথা বলবো না। শেখ হাসিনা যেরকম, কিন্তু কিন্তু তারা ক্ষমতায় থাকাকালীন তো এক বিন্দু পরিমাণে তারা কখনো দুর্নীতি করে বা দুর্নীতি হচ্ছে এটা এই ধরনের কোনো স্বীকারোক্তি থাক দূরের কথা, এই ধরনের কোনো কিছু হওয়াও তো আমরা দেখি। না তিনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি হ্যাঁ টাকাকেও হ্যাঁ ক্ষমা হ্যাঁ, করতে কিন্তু চাননি। সাগর ভাই, এ তো কিন্তু ভয়ঙ্কর সাগর ভাই, একটা। হুম, কিন্তু সাগর ভাই, আমি এই টকশোতে, আপনার টকশোতে একদিন আমরা অনেকক্ষণ অনুষ্ঠান আপনি করেছিলেন, যেখানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে আপনার সাইফুজ্জামান জাভেদের দুর্নীতি, লন্ডনে বৃত্তের পাহাড় নিয়ে, যদিও ফরাদ ভাই সেদিন আওয়ামী লীগ করার বাধ্যবাধকতার কারণে আমাদের সঙ্গে একমত হয়নি, সেই বিতর্কে গেলাম না, কিন্তু আমরা আলোচনা করেছি আপনাদের মাধ্যমে। এইটা কিন্তু নন টু অল, সবাই জানতো, এটা বলতো না। আপনি আপনি আমাকে বলেন আজকে যে আপনি, আমি সম্রাট সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, সম্রাট, আপনারাও আগামী দিনে রাজনীতিতে নেতৃত্ব দেবেন, আজকে এই প্রতিষ্ঠানগুলোর কি উপায় করবেন? এই মাত্র দিন বিশেক আগে বেগম জিয়ার ওই যে শেখ হাসিনা যেটা হয়তো ওনাকে মেলাইন করার জন্য বলতো এতিমের টাকা মেরে খাওয়া, আসলে তো ভুয়া মামলা। আমি আপনার এই টকশোতে বহুদিন বলেছি, রেকর্ড দেখবেন শেখ হাসিনার আমলেই। তো হুম, সেইখানে দুদকের লয়ার, যে আওয়ামী লীগ আমলের লয়ার ছিল, নির্লজ্জের মতো আপিল বিভাগে গিয়ে বলল, আমি নিজে উপস্থিত ছিলাম, যে না, মাইলট বেগম জিয়া কোনো অন্যায় করেনি। তাহলে আপনি দুদক, এই 15 বছর ধরে এই ভদ্রমহিলা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাহস, আপোষহীনতার মূর্ত প্রতীক, একজন সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী, একজন সেক্টর কমান্ডারদের সহধর্মিণী, বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণাকারী সহধর্মিণী, নিজে 3বারের প্রধানমন্ত্রী, একজন বিধবা ভদ্র মহিলা, এক ছেলে মারা গেছে, আরেক ছেলে লন্ডনে, আপনি তাকে বছরের পর বছর জেলে রাখলেন আর প্রতিদিন তাকে মেলাইন করলেন। তাহলে দুদকের সেই সময়কার কর্মকর্তাদের বিরুদ্ধে কেন এই সরকার ব্যবস্থা নিচ্ছে না? হুম, তো সুতরাং এই জিনিসগুলো তো আমাদেরকে ব্যাক করতে হবে ভাই, আমাদেরকে তো এইগুলোকে ফিরে তাকাতে হবে। আমি আমার একটা অনুভূতি বলি, আমি জানি না আহ, ফরাদ ভাই একমত হবেন কিনা, বা আমাদের তরুণ বন্ধু ইসমাইল সম্রাট সাহেবও একমত হবেন কিনা। মানে ফিগারে অনেক কম বেশি থাকতে পারে, কিন্তু এরশাদের বিরুদ্ধেও কিন্তু আমরা দুর্নীতির বহু অভিযোগ দিয়ে আমরা বলেছি, হুম। কাজী জাফর চিনি চোর, অমক অমক চোর, এ এ চোর, নাজির রহমান মঞ্জু ওই চোর। একদম নামই হয়ে গেছে তাদের, হ্যাঁ যার সাথে হ্যাঁ যেই হলো তাদের নামই হ্যাঁ, চিনি তারপরে ওই যে, অমক, চিনি তমক, তেল হ্যাঁ, অমক। পরে পরে বিএনপি তে জয়েন করে, বোধহয় এখন বেঁচে আছে কিনা আমার মনে নেই, মাহমুদুল হাসান, যাকে বলা হয়েছিল থিপ অফ বাগদাদ, এরশাদের আমলে মন্ত্রী ছিল, ঢাকা সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর ছিল, মেয়র ছিল। তো তখন ওই আমলে দুর্নীতির গল্প শুনে আমাদের চক্ষু চড়ক গাছ, আমরা কিন্তু সেই দুর্নীতির বিচারগুলো করলাম না। বেগম জিয়ার আমলে অনেক চেষ্টা হলো, শেখ হাসিনা 96-তে এরশাদকে সাথে নিয়ে সরকার গঠন করলো, আবার 99 সালে শেখ হাসিনাকে নামানোর জন্য বিএনপি, জামাত, এরশাদের জাতীয় পার্টিকে নিয়ে 4 দলীয় জোট করলো। এই যে আমাদের নীতিহীন রাজনীতি, এই যে আমাদের ক্ষমতায় যাবার জন্য বা ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র অ্যাডহক ভিত্তিতে যে আমাদের রাজনীতি, ওই এরশাদের বিচার না হওয়াটাই ভবিষ্যৎ সরকারগুলোকে দুর্নীতি উৎসাহিত করলো। আর তার চূড়ান্ত বিস্ফোরণ আমরা দেখলাম এই 2009 থেকে 2024 পর্যন্ত। আপনি যেখানেই হাত দেন, 1000 কোটি টাকার নিচে কোনো গল্প নাই। আপনি বলেন, একটা প্রধানমন্ত্রী এই কথা বলার পর
তার কোনো লজ্জা থাকে? আবার অনলাইনে বক্তৃতা দেয় পালিয়ে গিয়ে যে আমার পিয়নের 400 কোটি টাকা হেলিকপ্টার ছাড়া চলে না। এই বক্তব্য একজন প্রধানমন্ত্রী আর বিশ্বের কোথাও দিয়েছে কিনা? ইভেন যে ব্যর্থ রাষ্ট্র সিয়েরালিয়ন বা এই যে আরো ওই দিকের কিছু আফ্রিকার দেশ, কোনো জায়গায় দিয়েছে এই বক্তব্য প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে? এবং আমাদের কোন বুদ্ধিজীবী ওই সময়, কোন সাংবাদিক বিন্দু মাত্র একটা সাহস হয়েছে? বা আমি আমাদের আইনজীবীদেরও সমালোচনা করি, এটা আমরাও কিন্তু সাহস করি? এটা কিন্তু স্বীকারোক্তি দেওয়া, তাই না? এটা যে তো আমার স্বীকারোক্তি। রাইট। এবং ওই লোককে ওই লোক হচ্ছে জাহাঙ্গীর আলম নাম, শেখ হাসিনাকে পানি দিত। হুম। এখন 400 কোটি না। কালকে ইন্ডিয়ান টিভিতে সাক্ষাৎকার দিয়েছে, খুবই সিজন। আমি এই সরকারের একটা অ্যাপয়েন্টমেন্টের, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্টের প্রশংসা করি। একটা তো চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট এক্সেলেন্ট হয়েছে, সো অ্যাজ অ্যাটর্নি জেনারেল। আরেকটা প্রেস সচিব, অত্যন্ত সিনিয়র সাংবাদিক। তো কালকে ইন্ডিয়ান টিভির সাংবাদিককে একদম বোল্ড আউট করে দিয়েছে। লাস্টে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, আপনি আজকে ভিসা চান, আমি কালকে দেবো, আপনারা প্রোটোকল ছাড়া ঘোরেন, কেউ বাধা দেবে না, রিপোর্ট নেন কোথায় কি হয়েছে। তো সে হুম। সেখানে বলেছে যে 400 কোটি না, আমরা প্রাথমিক তদন্ত দেখেছি ওই জাহাঙ্গীর, যে শেখ হাসিনার এপিএস, মানে এপিএস না, পিএ, পলিটিক্যাল পিএ ছিল নোয়াখালী বাড়ি, সে 625 কোটি টাকা আপনার পাচার করছে, হেলিকপ্টারে এলাকায় নামতো। হুম। তারপরে আরেকজন সাইফুজ্জামান শিখর, আমার রাজশাহী ইউনিভার্সিটিতে ব্যাটসম্যান, ও ছাত্রলীগ নেতা ছিল, আমি ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিতাম। ওর বাবা একজন আদর্শবান, ফরাদ ভাই চিনবেন, আসাদুজ্জামান খান, মাগুরার একজন আদর্শবান এমপি, আওয়ামী লীগ করলেও তার বাড়িতে কন্টিনিউয়াস রান্না হতো, বিএনপি সহ যেই যেত তিনি ভাত না খেয়ে ফিরতেন না। অত বড় বাপের ছেলে, কত বড় কুলাঙ্গার, গণভবনে ডেকে এর পাটমিল নামা ওর করা, আজকে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক। আমি মনে করি কি জানেন, আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সরকারের সামনে এবং আমাদের রাজনৈতিক এস্টাবলিশমেন্টের সামনে, যে শুধু বক্তৃতা দিয়ে না, এই দুর্নীতির, এই ফ্যাসিবাদীদের বিচার আপনি করবেন কিনা, বিচারের পথে কত দূরে এগোবেন। যদি আপনি বিচার না করতে পারেন সাগর ভাই, হুম। দুর্নীতির, ফ্যাসিবাদী কার্যক্রমের, হত্যাকাণ্ডের, আর আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, এইটা নির্ভর করবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে হুম। তাদের কর্মকাণ্ডে নির্ভর করবে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। এক্স্যাক্টলি। আপনি দেখেন, একটা ঘটনা বলে আমি শেষ করি, এটি কোনো ঘটনা হলো? পুলিশ মুন্সিগঞ্জে যুবদলের এক নেতাকে অ্যারেস্ট করেছে। আরে আপনি সকালবেলা কোর্টে আপনার সমস্ত আইনজীবী নিয়োগ করেন, ভবিষ্যতে নিয়োগ করে নির্বাচনের মাধ্যমে যে জি। নিয়োগ করে তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। আপনি হুম। রাতের বেলা গিয়ে তাকে আসামি ছিনিয়ে নিয়ে আসলেন আওয়ামী যুবলীগের মতো। হুম। পরে অবশ্য পুলিশ কেস করলো, এবং আমি স্যালুট জানাই আমার ছেলে মেয়েদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের, সাল্লাহ সাল্লামের ওই যে আপনার ওই কি নাম, ওই ব্রিজগুলোর ওখানে অবরোধ করে দীর্ঘক্ষণ করে আইনি প্রক্রিয়া চালু করেছে। এইটা শুধু বিএনপির ওপর থেকে কন্ট্রোল কেন, ওই এলাকার বিএনপি নেতাদেরকে এই বোধোদয় নাই যে পুলিশ যদি অন্যায়ভাবেও গ্রেপ্তার করে, পরের দিন ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা আর্গুমেন্ট করে তাকে ছাড়াবো আইনি প্রক্রিয়ায়? হুম। আমরা এত সাহস হয়ে গেল যে আমরা থানা থেকে ছাড়িয়ে নিলাম। এই কাজগুলো যত আপনি করবেন, তত মানুষ কিন্তু নানাভাবে মেলানোর চেষ্টা করবে। আমি একটা কথা বলে শেষ করি সাগর ভাই, জি। মুক্তিযুদ্ধে এত বড় বিপর্যয়ের পর পাকিস্তানি এবং পাকিস্তানি পন্থীদের, আমার বাবা নিজে বলেন যে বেটা, অনেক শহীদ পরিবারের লোকজন যখন আওয়ামী লীগের আমলে দুর্ভিক্ষ হলো, রক্ষী বাহিনী অত্যাচার করে, তখন আবেগে বলতো কিসের জন্য ভাই মুক্তিযুদ্ধ হলো, তাহলে তো পাকিস্তানি ভালো ছিল। হুম। কাজে আমি আবারও দায়িত্ব নিয়ে বলি, আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারবে কি পারবে না, দুইটা বিষয়ের উপর নির্ভর করবে। এই ফ্যাসিবাদীদের, আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের, পলায়ন নেতাদের এবং আওয়ামী লীগের দুর্নীতির আমরা দ্রুত বিচারের পথে শুরু করতে পারি কিনা, আর হুম। বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসবে তাদের হুম। অগণতান্ত্রিক আচরণ থাকলে আওয়ামী লীগ ফিরে আসবে। আপনি আমি মাথা কুটলোক ঠেকাতে পারবো না। সব একদম। শেষে, হুম। সবশেষে টিউলিপ যে বাংলাদেশের নির্লজ্জ রাজনীতিবিদের আত্মীয়, ভাগ্নি, তার প্রমাণ হচ্ছে এর আগে ইংল্যান্ডের একটা স্বরাষ্ট্রমন্ত্রী তার একটা ভিসা প্রক্রিয়া আগানোর জন্য
অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে অনুরোধ করেছিল। এই নিউজ যখন প্রচার হলো, ওই ওই আপনার গুরুত্বপূর্ণ হোম মিনিস্টার বলে, ওদের ইন্টেরিয়র মিনিস্টার বলে, ইংল্যান্ডের, ইউনাইটেড কিংডমের, তিনি রিজাইন দিল। টিউলিপ তো বলতে পারে যে আমি রিজাইন দিলাম, আমার বিরুদ্ধে তদন্ত হোক, হয়ে যদি আমি আবার ফ্রি হই তাহলে আবার আসবো। তো যাক, তার খালা যেরকম করছে সেও সেরকম, যোগ্য খালার যোগ্য ভাগ্নি। যত কিছু হোক, কে আর ছাড়া যাবে না। না। জি, ধন্যবাদ আপনাকে।